আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী 2026 সামনে টেস্ট পরীক্ষা শুরু হবে প্রায় সারা বাংলাদেশ ব্যাপী 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। কোনো স্কুলে আগেও শুরু হয়ে গেছে। এমসিকিউ অলরেডি 3টা ক্লাস নেওয়া হয়েছে। আজকে 4র্থ ক্লাস চলবে। 2টা এমসিকিউ করানো হবে। একটা হলো রাজু উত্তরা মডেল কলেজের প্রশ্নটা সলভ করাবো। না আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এটার প্রশ্ন করাবো। আরেকটা হলো আ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ এটা করাবো, হ্যাঁ? যারা আগ্রহী আমার তো কিছু অনলাইন যারা পড়ে তারা তো অবশ্যই যুক্ত থাকবে, বাকিরাও যারা আছো তারাও যুক্ত থাকতে পারো। খুবই উপকারী একটা ক্লাস হবে। বেশি ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে অলরেডি। তবে আমার যে আলোচনা সেগুলো মনে রাখতে হবে। দেখা তো যাচ্ছে না। ব্যবসায়ীর ব্যবসায়ী সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায়ী বলে দেখা মাত্র উত্তর। নিচে কোনটি দ্বারা এ সমান এল প্লাস ই সমীকরণে এল উপাদানটি প্রভাবিত হবে? অর্থাৎ কোন লেনদেন কোন ট্রানজাকশনটা হলে দায়ের পরিবর্তন হবে? একমাত্র একটাই আছে, বই ফেরত মানে ক্রয় ফেরত। ক্রয় ফেরত পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। পাওনাদার কিন্তু দায়ী। তাহলে এই ঘ নম্বর হবে উত্তর, যে পাওনাদার বই ফেরতের কারণে এল প্রভাবিত হবে। বাকি কোনোটাতে বই এল এর কোনো প্রভাব নাই, এল এর সাথে জড়িত কেউ নাই, মনে রাখতে হবে। তারপরে বলা হলো বাহ্যিক লেনদেনগুলো হলো অবচেদার্য কিন্তু অভ্যন্তরীণ লেনদেন, অদৃশ্য লেনদেন। মাল বিক্রয় এবং বেতন প্রদান এগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন, মনে রাখবে তো। জয়েন যেই করছো একটা কমেন্টস করবা কিন্তু, হ্যাঁ। ব্যবসায়ী দায় বৃদ্ধির কারণে দীপ মনে জয়েন করছো। ব্যবসায়ী ব্যয় বৃদ্ধি পেলে নিচে কোনটা ঘটে? আমরা জানি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মূলধন আনয়ন করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ আয় এবং মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় এবং উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমে। 2টা কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, 2টা কারণে মালিকানা সত্ত্ব কমে। তারপরে ব্যয় হলেই মালিকানা সত্ত্ব কমে। তো ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? মালিকানা সত্ত্ব কমবে। বাট ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বাড়বে। আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বাড়বে, আয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব কমবে। যার কারণে বিক্রয় ফেরত কিন্তু আয় হ্রাস পায়। তো বিক্রয় ফেরতের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কোন লেনদেনের কারণে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা? বহুবার আমি বলছি, কিন্তু হিসাব সমীকরণের মূল উপাদান 3টা। হিসাব সমীকরণের মূল উপাদান 3টা। সম্পদ দায় মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণে বর্ধিত রূপ আশা করি আমরা পারি। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান 4টা। তাহলে হিসাব সমীকরণের মূল উপাদান, সম্পদ দায়, মালিকানা সত্ত্ব, এটা 3টাই হবে উত্তর। হিসাব চক্রে পঞ্চম ধাপ কোনটি? এই যে হিসাব চক্রে যে 10টা ধাপ আছে সেই 10টা ধাপ কিন্তু আমি আলোচনা করছি। 10টা ধাপের মধ্যে পঞ্চম ধাপ হলো রেওয়ামিল প্রস্তুতকরণ। হিসাব চক্রে পঞ্চম ধাপে রেওয়ামিল প্রস্তুত করা হয়। চতুর্থ ধাপে খতিয়ান, তৃতীয় ধাপে। তারপরে যে প্রশ্ন, পঞ্চম ধাপ কোনটি? রেওয়ামিল প্রস্তুতকরণ। একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাবগুলো সংরক্ষণ করা হয়? আরেকটা হলো হয় না। 2টা প্রশ্ন আসতে পারে। একতরফা মূলত আমরা যে এই দুতরফা দাখিলা পদ্ধতি আছে এটা শেষে যে একটু আলোচনা, এটাও কিন্তু একতরফা অধ্যায়। এটা ইন্টার ফার্স্ট ইয়ারে কিন্তু একটা চ্যাপ্টার হয়ে গেছে। বাট এই জায়গায় অল্প আলোচনা, খুব বেশি না। বাট এই যে কনসেপ্টটা, এই যে আলোচনাটা, এটা কিন্তু একতরফা। এই যে দেখো, তোমরা মেইন বই 32 পৃষ্ঠা পাইবা, শেষে যে আলোচনা করা হয়েছে, এই যে শেষের যে আলোচনাটা, যে লাভ ক্ষতি নির্ণয়, এই দেখবা লাভ ক্ষতি নির্ণয়, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন। এখন আমরা নরমালি তো বিশদ বিবরণী করছি, লাভ ক্ষতি বের করি আমরা, নিট লাভ নিট লস বের করি। বাট এই জায়গায় দেখো লাভ ক্ষতি বের করা হয়েছে, যে সমাপনী মূলধনের সাথে অতিরিক্ত মূলধন উত্তোলন যোগ করে মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন যোগ করে মাইনাস করলে যেটা হয়েছে এটা কি? প্রারম্ভিক লাভ ক্ষতি চলে আসছে। পজিটিভ হলে লাভ হবে, নেগেটিভ হলে ক্ষতি হবে। এটা কম্পেয়ার করা হয়েছে কি দিয়ে? যদি প্রশ্ন করা হয় যে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয় কোনগুলা, তাহলে বলতে হবে দায় সম্পদ বা মূলধন, মালিকানা সত্ত্ব রাখা হয় না কাদের? আয় ব্যয়ের হিসাব রাখা হয় না। কারণ আমি যদি 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করি, বছর শেষে যদি আমি সবকিছু বাদ দিই আমার লাস্টে যদি 7 লাখ টাকা হয়,
তাহলে বুঝবো 2 লাখ টাকা আমি যদি কোনো ঋণ না করি তাহলে এই 2 লাখ টাকা যে বাড়ছে এটা আমার আয়ের কারণেই বাড়ছে। এভাবে কম্পেয়ার করা হয়। ক্ষুদ্র প্রকৃতির ব্যবসায়গুলো একতরফা দাখিলা পদ্ধতি মেনটেন করে। তাহলে প্রশ্ন করলো যে একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাবগুলো গুরুত্ব দেওয়া হয় না, মানে রাখা হয় না। কাদের রাখা হয় না? আয় ও ব্যয় হিসাব রাখা হয় না। অগ্রিম প্রদত্ত ভাড়াকে ভাড়া হিসাবের সাথে সমন্বয় করলে করা হলে অগ্রিম প্রদত্ত ভাড়াকে ভাড়া হিসাবে সমন্বয় করলে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবে সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি পাবে। অর্থাৎ ভাড়া ডেবিট অগ্রিম ভাড়া ক্রেডিট, তাহলে ব্যয় বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে। দায়ের সাথে কোনো সম্পর্ক নাই। 1 আর 2 উত্তর হবে। তারপরে বলা হলো নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? তো আমরা চতুর্থ অধ্যায় কিন্তু আছে। এই অধ্যায়ে যে এমসিকিউ গুলা যদি ফুল বই থেকে করা কিন্তু এবছর পরীক্ষার যেসব অধ্যায়গুলো আছে সেই সব অধ্যায় থেকে এমসিকিউ গুলো আসছে। মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় এটা নিয়ে আলোচনা করলে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন একটা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, সেটা আলোচনায় যাচ্ছি না, আমি এটাই শুধু বলে যাই। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় কোনটা হবে? মুনাফা জাতীয় আয়, প্রদত্ত ঋণের সুদ কিন্তু মুনাফা জাতীয় আয়, মনে রাখতে। প্রদত্ত ঋণের সুদ মুনাফা জাতীয় আয়। এবার আসি উদ্দীপক আসছে, উদ্দীপকটা একটু পড়ে নেই, আর একটু ছোট করলে মনে হয় ভালো হবে না? আর একটু বড় করে দিই একটু। জনাব বাবু 2022 সালে 1 জানুয়ারি তারিখে 2 লাখ টাকা যন্ত্রপাতি ক্রয় করেন। উক্ত যন্ত্রপাতি পরিবহন বাবদ 10,000 টাকা, সংস্থাপন বাবদ 15,000 টাকা প্রদান করেন। অবচয় ধার্যের হার 10% বার্ষিক। প্রথম প্রশ্ন, জনাব বাবুলের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মনে রাখতে হবে কোনো সম্পদ কিনে সেই সম্পত্তি ব্যবহারের আগ পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সবগুলা কি হবে? হ্যাঁ, এটা এসএসসি 2026 যারা আছে, এসএসসি 2026 এসএসসি, তো এই এমসিকিউ গুলা এসএসসি যারা আছে তাদের জন্য ফার্স্ট পার্টে এই এমসিকিউ গুলা কাজে লাগবে। হুম। অহন সরকার, ও অহন সরকার আসছো না, ভেরি গুড। হ্যাঁ, এটা তোমাদের জন্যই। তাহলে 2 লাখ টাকা যন্ত্রপাতি ক্রয় করেন, পরিবহন খরচ 10,000 টাকা, সংস্থাপন খরচ 15,000 টাকা। মূলধন জাতীয় ব্যয় হলো কোনো সম্পদ কিনে এই সম্পদের পিছনে যত ধরনের ব্যয় হবে সবগুলা ব্যয় যোগ করতে হবে, যাকে অর্জন মূল্য বলা হয়। আর এই সম্পদ ব্যবহারের আগ পর্যন্ত যত ব্যয় হবে সবগুলা মূলধন জাতীয়, কিন্তু সম্পদ রক্ষণাবেক্ষণ, সম্পদ পরিচালনার জন্য যে অন্যান্য ব্যয়গুলো সংগঠিত হবে সম্পদ ব্যবহার করার পরে সেগুলো আবার মুনাফা জাতীয়। তার মানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হবে 2,25,000 টাকা। তারপর প্রশ্ন করলো 31/12/2022 তারিখে উক্ত যন্ত্রপাতি 2,10,000 টাকা বিক্রি করা হলে মূলধন জাতীয় আয় কত টাকা হবে? এই যে এইসব মূলধন জাতীয় আয় কত হবে? আমরা জানি মূলধন জাতীয় আয় হলো বছর মেশিনটা কিনছি বছরের শুরুতে, এবার বিক্রি করছি বছরের শেষে। কত টাকা বিক্রি করছি? বিক্রি করা হলো 2 লাখ কত টাকা? মেশিনটার দাম হলো 2,25,000 টাকা। 2,25,000 টাকা। 2,25,000 10% করলে অবচয় হবে 22,500 টাকা। বাদ দিলে মেশিনের দাম দাঁড়াবে 2,02,500 টাকা। কিন্তু মেশিনটা বুক ভ্যালু, যেটারে বলা হয় বুক ভ্যালু, মোট মূল্য থেকে অবচয় বাদ দিলে যেটা হবে সেটার নাম বুক ভ্যালু। সেই বুক ভ্যালু থেকে মেশিনটা 2,10,000 টাকা বিক্রি করছে। মেশিনটার দাম কিন্তু 2,25,000 টাকা না। 1 বছর ব্যবহার করলে দাম কিন্তু অবচয় ধার্য করার পরে যে দামটা সেটা নির্ধারণ করতে হবে। 2,10,000 2,05,000 টাকার ডিফারেন্স হলো, মেশিনের দাম হলো 2,02,500, বিক্রি করছে 2,02,000, 2,10,000, তাহলে মূলধন জাতীয় আয় হলো 7,500 টাকা। এই 7,500 টাকা হলো মূলধন জাতীয় আয়। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় কোনো কিছু আসবে না। তার মানে 2 আর 3
বহিঃফেরত কোন ধরনের হিসাব? বহিঃফেরত ব্যয় হিসাব। বহিঃফেরতের কারণে ব্যয় হ্রাস পায়, তো ব্যয়ের ক্যাটাগরির মধ্যেই পড়বে। তারপরে একই শ্রেণীর হিসাব হলো, এই ধরনের একটা এমসিকিউ কিন্তু আসতেই পারে, জাবাদা ভালো পড়লে এমনিতেই পারবা। একই শ্রেণীর হিসাব হলো উত্তোলন ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মূলধন ক্রেডিট। তার মূলধনও ক্রেডিট, প্রদেয় হিসাবও ক্রেডিট, দুইটাই ক্রেডিট। এই দুইটা হলো একই শ্রেণীভুক্ত, বাট উত্তোলন ডেবিট এটা হবে না। 1 আর 3 উত্তর, 1 আর 3 উত্তর মানে তৃতীয় নম্বরটা। জাবেদাকে বলা হয়, এটা বহুবার আলোচনা হয়ে গেছে, প্রতিটা লাইভের মধ্যে একটা আসেই, সহকারী বই, প্রাথমিক বই বলা হয়। অনুপার্জিত কমিশন 2000 টাকা, এটি এই লেনদেনটির জন্য হিসাব ক্রেডিট করতে হবে কি? অনুপার্জিত কমিশন 2000 টাকা, তো অনুপার্জিত কমিশন ক্রেডিট হবে আর নগদান ডেবিট হবে। যদি সমন্বয় করতে বলে তাহলে অনুপার্জিত কমিশন ডেবিট, যদি অনুপার্জিত কমিশন অর্জিত হয় তাহলে অনুপার্জিত কমিশন ডেবিট হবে, কমিশন আয় ক্রেডিট হবে। বাট এই জায়গায় অবশ্যই এটা এই অবস্থায় ছিল যে আগে কমিশন আয় ছিল, এখন সমন্বয় বলতেছে অনুপার্জিত কমিশন ক্রেডিট হবে। 17 নম্বর, 5% বাট্টায় পণ্য বিক্রি হয় 50,000 টাকা, এক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে কোন ধরনের বাট্টা প্রদান করেন? কারবারি বাট্টা। আমি তো এখন এতে আছি, লাইভে আছি, কিছুক্ষণ পরে করতেছি আবার। 5% বাট্টা পণ্য বিক্রয় 50,000 টাকা, এক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে কোন ধরনের বাট্টা প্রদান করেন? কারবারি বাট্টা। কুরিন হিসাবে অবলোপন করা হলো 1000 টাকা, এক্ষেত্রে কোন হিসাবটি ক্রেডিট করতে হবে? দেনাদার হিসাব ক্রেডিট হবে। সিডি, এই সিডি, সিএফ, বিডি, বিএফ, এগুলার বাংলা মিনিং, ইংরেজি মিনিং। সিডি মানে ক্রেডিট ফরওয়ার্ড, বিডি মানে ব্রড ডাউন। এগুলো বারবার বলা হয়েছে, অনেকবার বলছি, খতিয়ান অধ্যায়ে আছে, এগুলো বারবার দেখে নিবা, এটি থেকে একটা এমসিকিউ থাকবেই। উপর থেকে আনিত, সিডি মানে কি? সিডি হলো স্থানান্তরিত হয়েছে, সিডি মানে কি? স্থানান্তরিত হয়েছে। এটি অনেকবার বলছি, এটা বারবার দেখানো হয়েছে, এটি তোমাদের কষ্ট করে মনে রাখতেই হবে, তাহলে আশা করি একটা এমসিকিউ প্রতিবারই আসে, আবার আসবে। এই যে এইটা সিডি মানে ক্রেডিট ডাউন, ব্রড ডাউন, ক্রেডিট ফরওয়ার্ড, ব্রড ফরওয়ার্ড। সিডি মানে নিচে নিত, স্থানান্তরিত, আর ব্রড ডাউন মানে উপর থেকে আনিত, স্থানান্তরিত হয়েছে। আর সিএফ সম্মুখে নিত, আর বিএফ মানে পেছন থেকে আনিত। এই বাংলাগুলা ইংরেজি সব মিনিংটি মনে রাখবা। সিডি হলো স্থানান্তরিত হবে, সিডি ব্যালেন্স স্থানান্তরিত হবে, উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। নিচের কোন হিসাবটি সর্বদা ডেবিট জেড থাকে? নগদ ডেবিট জেড থাকবে, নগদ কখনো ক্রেডিট জেড হতে পারে না। খতিয়ানের ক্রেডিট জেড দ্বারা প্রকাশ পায় আয় এবং দায়। 1 আর 3 উত্তর। কোনটি থেকে ব্যবসায়ে মোট ব্যয়, সম্পদ, দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়? খতিয়ান থেকে, সাধারণ খতিয়ান। রেওয়া মিলে ধরা পরিণাম ভুলকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। এই যে রেওয়া মিলে ভুলের কথা বলা হয়, এটি থেকে একটা এমসিকিউ আসে। আমি আবার একটু রিপিট করি যেন সহজে তোমরা পারো। যেসব ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, সেই ধরনের ভুল মূলত 2 ধরনের। রেওয়া মিলে যে ভুলটা থাকবে সেটা হলো করণিক ভুল, আর একটা হলো নীতিগত ভুল। মূলত 2 প্রকার, আর টোটাল ভুল হলো 4টা ভুল। 4টা ভুলের মধ্যে কি নীতিগত ভুল একটা আছে, নীতিগত ভুল আছে, আর একটা পরিপূরক ভুল আছে। পরিপূরক বলা হয়েছে অনেক আগে, এটি বলা হয়েছে পরিপূরক, আর একটা হলো বেদাখিলা, আর একটা হলো লেখার ভুল।
লেখার ভুল বলতে কি জাবেদার মধ্যে কম লেখা, যেমন ক্রয় করছি 50,000, জাবেদা লিখলাম কি ক্রয় ডেবিট নগদান ক্রেডিট 45,000 টাকা অথবা 5,000 টাকা। সেই ভুলটা হচ্ছে লেখার ভুল। আর বেদাখিলার ভুল হলো সমজাতীয় লেনদেন, এক মানুষের জায়গায় অন্য মানুষের নাম লেখা, বেতন ডেবিট ভাড়া ডেবিট, দুইটাই তো ডেবিট, ভাড়াও ব্যয় বেতনও ব্যয়, এই ধরনের একটা ভুল করা। অঙ্কটা মিলে যাবে কিন্তু ভুলটা থাকবে। আর পরিপূরক ভুল হলো ডেবিট পাশে কোনো আইটেম কম লেখা অথবা বেশি লেখা, ক্রেডিট পাশে তত টাকা কম লেখা বা বেশি লেখা। আর নীতিগত ভুল হলো মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় বা মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা। তাহলে এই ভুলগুলা হচ্ছে নীতিগত ভুল। সামনে আগাই। মজুরি প্রদান 8,000 টাকা বলে বেতন হিসাবে লিখ, এই যে মাত্র বললাম না, মজুরি তো ডেবিট, বেতনও ডেবিট, এবং দুইটা ব্যয় হিসাব একই ক্লাসের মধ্যে আছে কিন্তু ভিন্ন নামে রেকর্ড করা হয়েছে, সেই ভুলটার নাম হলো বেদাখিলার ভুল। আবার উদ্দীপক আসলো, বলা হলো জনাব সালমানের ব্যবসায় 2021 সালে 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের জের নিম্নরূপ: ব্যাংক উদ্বৃত্ত এত টাকা, বকেয়া শিক্ষানবিশ ইসলামে এত টাকা, বিজ্ঞাপন 3 বছরের জন্য 6,000 টাকা, 1 বছরের জন্য 2,000 টাকা, ভ্রমণ করো 4,000 টাকা, বা পৈশাব 10,000 টাকা, কুড়িন 3,000 টাকা। যেহেতু 31 ডিসেম্বর বছরের শেষ দিন এটি উল্লেখ করা, রেওয়া মিলের মধ্যে এটি কিন্তু কাজগুলো হয়ে গেছে। উক্ত বছরে কারবারে পরিচালন ব্যয় কত? বিজ্ঞাপন করো 6,000 ছিল, 1 বছরে 2,000 একটা, ভ্রমণ করো 4,000 টাকা, 2,000 আর 4,000 6,000 টাকা, কুড়িন 3,000 টাকা। এই 9,000 টাকা হলো পরিচালন ব্যয়। 9,000 টাকা কি পরিচালন ব্যয়। ব্যবসায়ী জনাব সালমানের মোট চলতি সম্পদের পরিমাণ কত? ব্যাংক উদ্বৃত্ত 25,000 টাকা, আয়ের বকেয়া কিন্তু সম্পদ, ব্যয়ের বকেয়া চলতি সম্পদ, না ব্যয়ের বকেয়া চলতি দায়, আয়ের বকেয়া চলতি সম্পদ, ব্যয়ের অগ্রিম চলতি দায়, আয়ের অগ্রিম চলতি সম্পদ, এই চারটা জিনিস মনে রাখতে হবে। বকেয়া শিক্ষানবিশ সালামি অগ্রিম, বকেয়া শিক্ষানবিশ সালামি চলতি সম্পদ। নগদে আছে কত? ব্যাংকে 25, বকেয়া হলো 8, 25 আর 8 33, 33 আর প্রাপ্য হিসাব 10, এই হলো 43,000। চলতি সম্পদের পরিমাণ 43,000 টাকা। নিচের কোনটি সঠিক? মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়, সত্য, বাকিটা আমার না পড়লেও হচ্ছে। ব্যয় হ্রাস পেলে মূলধন হ্রাস পায় না, ব্যয় হ্রাস পেলে মূলধন বৃদ্ধি পায়। আর মুনাফা মূলধনের হ্রাস ঘটায় না, মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়। মুনাফা মূলধনের অংশ, মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়, এটা মোর ইম্পর্টেন্ট বা অধিকতর যুক্তি গ্রহণ। আন্তর্জাতিক হিসাব মানে এক অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, সেটার মধ্যে আমাদের 5 ধরনের উপস্থাপন করা হয়, 5 ধরনের। নিচের কোন হিসাবে যে রেওয়া মিলে ডেবিট দিকে বসে? সকল সঞ্চিতি ক্রেডিট, বাট পাওনাদারি বাট্টা সঞ্চিতি ডেবিট, মনে রাখতে হবে, পাওনাদারি বাট্টা সঞ্চিতি ডেবিট। নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? সকল প্রারম্ভিক, এই যে অন্তর্ভুক্ত হয় না, এটা নিয়ে প্রশ্ন আছে। সকল প্রারম্ভিক রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তবে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। সকল সমাপনী রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, তবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, মনে রাখতে হবে। তবে যখন সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কে দেওয়া থাকবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন থাকবে না। এটা শেষ হয়ে গেছে। একটা ভিডিও যদি বেশি বড় হয় তাহলে সমস্যা হয়ে যায়। আমি চাচ্ছি কি এটা আরেকটা ভিডিও দেওয়ার জন্য। আরেকটা ভিডিও দিচ্ছি। কে মনে প্রশ্ন করছো লম্বা, আমি দেখি নাই। ও জাহাঙ্গীর, ও সৌদি আরব থেকে, ভেরি গুড। তাহলে আমাদের আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার ময়মনসিং, এই যে এটা করাবো, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিং, এটা করাবো। বাট লম্বা ভিডিও হয়ে যাওয়ার কারণে এটা বন্ধ করে আমি আবার আসছি। হ্যাঁ, এখনই শুরু করবো, দেরি করবো না।